সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছে আমি মাসুদুর রহমান। আজকে আমরা কথা বলবো বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে নানা ধরনের প্রতারণা নিয়ে। আজকে একটি প্রতিবেদন যাচ্ছে সময় টেলিভিশনে। সেই প্রতিবেদনে একজন প্রতারককে নিয়ে আমরা প্রতিবেদনটি তৈরি করেছি। সেখানে বহুরূপী প্রতারক সে। 2024 সালের 5 আগস্টের পর সে মূলত ভঙ্গুর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সে নিজেকে প্রথমে এনএসআই কর্মকর্তা, পরবর্তীতে ডিজিএফআই, কখনো কাস্টমস গোয়েন্দা, কখনো 18 সংস্থার সমন্বয়ে গঠিত গোয়েন্দা সংস্থার যে টাস্কফোর্স, সেই টাস্কফোর্সের প্রধান পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে যেভাবে টাকা হাতিয়ে নিয়েছে সেভাবেই নেমেছে চাঁদাবাজিতেও। ফুটপাতকেও সে ছাড়েনি, দোকানপাট থেকে শুরু করে। তো তার যে প্রতারণার কৌশল সেগুলো নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেটি আমরা প্রথমে একটু দেখে আসতে চাই। রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারের মেরি স্টোপস গলি। বৃহস্পতিবার গলির মাথায় ভ্যানে সবজি বিক্রি করছিল এক বিক্রেতা। জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে ভ্যান সরাতে বলে চলে যান। 1 ঘন্টা পর এসে এবার ভ্যান দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। দাবি করেন চাঁদা না দেয়ায় বিক্রেতাকে মারধর শুরু করেন। সেই আনস বাইকারে গুলি করমু, ফালাই দম, এই গাড়িটি ফালাই দিয়ে এইভাবে সে আমার লাগে। সে বড় কর্মকর্তা এনএসআই, সে আমার বহুত হুমকি ধুমকি দিছে, ধাক্কা মারছে। যে আমার যে ক্যাশে ছিল সে সব টাকা পয়সা নিয়ে গেছে। এ সময় বাধা দিতে আসেন পাশের বাস কাউন্টারের ম্যানেজার। এতে তার উপরও ক্ষুব্ধ হন জাহিদ। কোমরে থাকা পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা করেন তিনি। উল্টো কাউন্টার ম্যানেজারকে চাঁদাবাজ দাবি করে তার কাছেও চাঁদা চান তিনি। গোয়েন্দা বিভাগ এটা অফিসার, উনি 11 সংস্থা নিয়ে কাজ করে, ওনার ফুল পাওয়ার। উনি আমাকে ধাক্কা দিছে, টর্চারিং করছে। উনি আমাদের চাঁদা চাইছে, আমি চাঁদা দিয়ে বিদায় আমার সাথে হ্যারাসিং করছে আমার। শুরু হয় জটলা। এগিয়ে আসেন আশপাশের দোকানিরা। যারা সামনে আসছে সবার উপরই চড়াও হন জাহিদ। একজনকে মেরে গুরুতর জখম করেন তিনি। 2 হাত দিয়ে এমন জোরে বাড়ি দিছে, আমার মনে হয় যে আমার কলিজা ফেটে যেতেছে, আসমান থেকে মনে কিছু ভেঙে পড়ছে। ফিনকি দিয়ে মনে করেন যে পুরা ফ্লোরটা মনে করেন যে একবারে রক্তাক্ত অবস্থা। এরপরে আবার পাড়া উঠে ওইখানে আবার একটা বাড়ি মারছে, তখন আমি সেন্স হয়েছি। ফুটপাত থেকে শুরু করে এই এলাকার বেশিরভাগ দোকানপাট থেকেও কিছুদিন ধরে চাঁদাবাজির অভিযোগ আছে তার বিরুদ্ধে। সবাই এই অত্যাচারগুলোই করছে উনি, যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। এত অত্যাচার করতো উনি। মালটাল গাড়ি সম্পূর্ণ ফালাই দিত, ফল ফকরালি। কারোর ওষুধের দোকানতে ওষুধ নিলে টাকা দিতেছে না, বাজার করলে বাজারে টাকা দিতেছে না। কেমন যেন ও এমন একটা পাওয়ারফুল দেখায়। পরে রায়ের বাজার পুলিশ ফাঁড়িতে খবর দিলে জাহিদকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে কেঁচো খুঁড়তেই যেন বেরিয়ে আসে সাপ। কোমরে থাকা পিস্তলটি নকল, ওয়াকিটকি নিম্নমানের। তার এমন কারসাজিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ধোঁকা খেয়েছেন বিভিন্ন সময়। গোয়েন্দা সংস্থারা ইউজুয়ালি প্রকাশ্যে অস্ত্র, ওয়াকিটকি এগুলো ক্যারি করেন না এবং নিজেকে পরিচয় দেন না যে আমি এই সংস্থার সাথে কাজ করি। আমাদের সাথে তাদের কোঅর্ডিনেশন হয়, বাট জনগণের সাথে গিয়ে কথা বলেন না। তো কথাবার্তার এক পর্যায়ে বিভিন্ন রকম খুবই অসামঞ্জস্যপূর্ণ আনসার দিচ্ছিল, যে কারণে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং অনুভূতি পেয়ে জিজ্ঞাসাবাদ করি এবং পরবর্তীতে প্রকাশ পায় যে আসলে কোনো গোয়েন্দা সংস্থার সদস্য না। আটকের পর জাহিদের কাছ থেকে পাওয়া যায় কাস্টমস গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থার ভুয়া আইডি কার্ড, বিভিন্ন ব্যাংকের 7টি এটিএম কার্ড ও একটি গাড়ি। গাড়িটি ভাড়া করে চাঁদাবাজি ও প্রতারণায় ব্যবহৃত হয়েছে। গাড়িটা হচ্ছে একটা রেন্টেকারের কাছ থেকে নিয়েছে, সে 3 মাস ধরে ভাড়া দেয় না। ওই যে একই পরিচয় দিয়ে নিয়েছে। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিউটি পাস, বিভিন্ন জায়গায় প্রায়োরিটি পাস কার্ড দেখলাম। কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিরেক্টরেট, যেটা সিআইআইডি, ওটার একটা আইডি কার্ড দেখতে পেয়েছি। এগুলো ভুয়া আইডি কার্ড। সে আসলে 5 আগস্টের পর থেকে মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে এবং আসলে প্রতারণা করে অনেকের কাছ থেকে হয়তো অনেক রকম সুবিধা নিয়েছে। চাঁদা চাইলে তার পরিচয় যাই হোক না কেন দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাইবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম, এটি হচ্ছে রায়ের বাজার এলাকার তার বাসভবন এবং সে মূলত রায়ের বাজার এই তার যে কর্মক্ষেত্র সেটিকে সে বিচরণ করেছিল। রায়ের বাজার থেকে শুরু করে যে বেরিবাদ এলাকাটি রয়েছে, এই এলাকায় বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে। সেই অবৈধ স্থাপনায় যারা ব্যবহার করে সুবিধা নিচ্ছিল তাদেরকেও সে আসলে টার্গেটে পরিণত করেছে। সে তার যে বেশভূষা, সেই বেশভূষাকে এমনভাবেই সাজিয়েছে যে কেউ দেখলে প্রথমেই ধোঁকা খেয়ে যায় এবং আইন শৃঙ্খলা বাহিনীও সে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযানে গিয়ে নিজেকে পরিচয় দিয়েছে যে সে এনএসআইয়ের কর্মকর্তা।
তার একেবারে আইডি কার্ড এবং বিভিন্ন ধরনের পাস, বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে শুরু করে যেসব জায়গায় গেলে বিভিন্ন ধরনের পাস লাগে, পাস ছাড়া যাওয়া যায় না, সেই পাসগুলো সে বানিয়েছে এবং সেই সাথে এমনভাবে নিজের যে গাড়িটি ব্যবহার করতো সেই গাড়িতে গোয়েন্দা বাহিনীরা যে ধরনের সাইরেন ইউজ করে, যে ধরনের বিভিন্ন যন্ত্রাংশ ইউজ করে, সেও সেই সকল যন্ত্রাংশগুলো সে ব্যবহার করেছে, যে কারণে বিভিন্ন সময় সে তার যেই পদচারণা, তার চুলের কাট, তার পোশাক পরিচ্ছদ, তার ওয়াকিটকি, তার পিস্তল, এই বিষয়গুলো সে মূলত একেবারেই পরিকল্পিতভাবে সে সাজিয়েছে নিজেকে। এবং তার যেই গাড়িটির উদ্ধার করেছে পুলিশ, সেই গাড়িটি একটি রেন্টাকার কার থেকে ভাড়া করা, কিন্তু যে তাকে ভাড়া দিয়েছে সেও তার সহযোগী হিসেবে তার বিভিন্ন প্রতারণায় সহযোগিতা করেছে বলে আমাদের কাছে এলাকাবাসী অভিযোগ করেছে। তারা দাবি করেছে তাকেও যাতে আইনের আওতায় আনা হয়। তো তার যে প্রতারণা, আমরা কিছু ছবি দেখতে চাই, যে ছবিগুলোতে তার যে প্রতারণার ধরন সেটা কিছুটা হলেও আমরা আঁচ করতে পারবো। এই যে ছবিটি দেখা যাচ্ছে, তার সামনে বসে আছে দুজন পুলিশ কর্মকর্তা। সেই পুলিশ কর্মকর্তার রুমেও যে ঢুকেছে, তার পকেটে সেই পিস্তল যেটি সে ব্যবহার করত, সামনে ওয়াকিটকি, এবং তাদের সাথে কথাও বলছে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে, যে কারণে সামনে তার একজন এসি পদমর্যাদার, একজন ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা তার সাথে কথা বলছে। এবং যেহেতু তার পরিচয় প্রথমে বুঝতে পারেনি, যে কারণে তাকে স্যার সম্বোধন করেই সে কথাগুলো বলছিল। এবং এই যে ছবিগুলো দেখা যাচ্ছে, এই সময় মূলত তার সাথে যখন দুইজন পুলিশ কর্মকর্তার বারবার বিভিন্ন বিষয়ে কথা হয়, তখনই মূলত তার সে যে ভুয়া সেই বিষয়টি সামনে আসে এবং তার বেশ কিছু কথাবার্তায় তাদের সন্দেহ হয় এবং তাকে এই জায়গা থেকে, এই যে এখন তাকে তার যেই পিস্তলটি রেখেছিল সেই পিস্তলটি বের করে সামনে রাখে এবং পরবর্তীতে তার যে সকল পরিচয় দেয় প্রত্যেকটি জায়গায়, এই সামনে যে পুলিশ কর্মকর্তাকে দেখা যাচ্ছে তিনি মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার, তিনি বিভিন্ন জায়গায় কথা বলেন এবং প্রত্যেকটি সংস্থা যেখানে পরিচয় দিয়েছে সেখানে ক্রস চেক করেন এবং জানতে পারেন যে এটি আসলে পুরোপুরি একজন ভুয়া এবং তার সম্পর্কে যে তথ্যগুলো তিনি উপস্থাপন করেছেন, যে কার্ডগুলো তিনি দিয়েছেন সবই ভুয়া। পরবর্তীতে পিস্তলটি যখন সামনে রাখার পরেও তারা আসলে চমকে যায় যে পিস্তলটি এখানে রেখেছে দেখে একেবারে পুরোপুরি হুবহু আসল পিস্তলের মতো লাগলেও এটি কিন্তু একেবারেই যে নকল, সেই পিস্তলটি তারা বের করার পরে পরবর্তীতে যখন ম্যাগাজিনগুলো খুলে সামনে রাখা হয় তখন তারা বুঝতে পারে যে এটি আসলে খেলনা পিস্তল। তবে এই যে এই পিস্তলটিও কিন্তু সবাই ব্যবহার করতে পারে না, যেহেতু এটি দেখতে হুবহু আসল পিস্তলের মতো, যে কারণে এটি ব্যবহার করার জন্য অনুমতি লাগে। সে এটি বিভিন্ন ছলচাতুরি করে এটি অনলাইনের মাধ্যমে সে কিনেছে, সেটি সে বলেছে। ওয়াকিটুকিওগুলো তার ভুয়া, সেগুলো সে অনলাইনে অর্ডার করেছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা আরেকটি গ্রাফিক্স একটু দেখতে চাই। জাহিদের কাছ থেকে যে বিষয়গুলোর কথা আমি বলছিলাম, ওয়াকিটুকি উদ্ধার করা হয়েছে, খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে, ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে, বিভিন্ন ব্যাংকের 7টি কার্ড, একটি গাড়ি। এই 7টি কার্ডের বিষয়ে যদি একটু বলি, সে মূলত 5 আগস্টের পরে তার পরিবারের সাথে এবং তার সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি তার ছিল মাত্র 2টি এটিএম কার্ড। এবং এই 5 আগস্টের পরে যখন সে প্রতারণায় নামে, এরপরে সে আরও 5টি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে এবং প্রত্যেকটি থেকে, কোনোটি থেকে ভিসা কার্ড, কোনোটি থেকে মাস্টার কার্ড, কোনোটি থেকে প্লাটিনাম কার্ড সে সংগ্রহ করেছে এবং প্রতারণায় যে অর্থ লেনদেন হয়েছে বিভিন্ন জনের কাছ থেকে নিয়েছে, এই অ্যাকাউন্টগুলো থেকেই সে লেনদেন করেছে। এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে প্রত্যেকটি অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট সেটি তারা নিবে বাংলাদেশ ব্যাংক থেকে এবং কত টাকা সে এখন পর্যন্ত প্রতারণা করেছে সেটি তারা বের করার চেষ্টা করবে এবং তাকে রিমান্ডে এনে আরও অধিকত জিজ্ঞাসাবাদ করবে। আর যে গাড়িটি আমরা দেখছি, এই গাড়িটি বিষয়ে একটু বলে, এই গাড়িটি রেন্টাকার কাছ থেকে নিয়েছে। গত 3 মাস ধরে সেই রেন্টাকারের যে মালিক তাকেও সে ভাড়া দেয় না বলে অভিযোগ করেছে রেন্টাকার আমাদের কাছে। এবং তিনি বলেছে যে তাকে আইন শৃঙ্খলা বাহিনী ধরার ফলে হয়তোবা তার গাড়িটি সে যদি আদালতের মাধ্যমে ফিরে পায় তাহলে তার অনেক উপকার হবে, কারণ 3 মাস ধরে গাড়িটি সে ব্যবহার করে কোনো ধরনের টাকা সে পরিশোধ করে না। আরেকটি আমরা যে গ্রাফিক্স দেখছি সেখানে সে যে পরিচয়গুলো দিত, সে উপপরিচালক এনএসআই, সহকারী পরিচালক ডিজিএফআই, সহকারী পরিচালক শুল্ক গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের প্রধান। তো এই যে পরিচয়গুলো এখানে আমরা দেখছি, সে এই পরিচয়গুলো নিয়মিত দিত এবং কি সে ফুটপাতে কারোর সাথে ধাক্কা লাগলে বা ফুটপাতে কোনো ভ্যান সবজি বিক্রি করলে তার কাছেও সে আসলে গিয়ে এই যে তার যে পরিচয় সে দিত। এবং যেই ঘটনাটির সূত্রপাত হয়েছে সেটি কিন্তু একটি ভ্যান চালককে মারধরের ঘটনা ধরেই তার যে পরিচয়টি সামনে এসেছে। সে গত বৃহস্পতিবার রাতে একটা ভ্যান চালকের সাথে রাস্তায় সে দেখে সেই ভ্যান
চালকটিকে সরিয়ে যেতে বলে। সে নিজেকে পরিচয় দেয় গোয়েন্দা কর্মকর্তা, সেই ভ্যান চালক সরে যায় না, যে কারণেই মূলত তাকে সে মারধর করে। তখনই এলাকাবাসী এগিয়ে আসে এবং তার সম্পর্কে জানার চেষ্টা করে। তখন যারা এগিয়ে এসেছে প্রত্যেকেই সে আসলে আঘাত করেছে এবং দুজনের পা ফাটিয়ে দিয়েছে, এবং যে কারণে কিন্তু পরবর্তীতে পুলিশ এসে তাকে এলাকা থেকে নিয়ে যাওয়ার পরেই তার পরিচয়টি সামনে এসেছে। আমরা আরেকটি গ্রাফিক একটু দেখতে চাই। সে যেই অপরাধগুলো এখন পর্যন্ত করেছে সেগুলো একটু আমরা দেখতে চাই। সে রায়ের বাজারের যেই মেরিস্টপ গলি, সেই গলির আশপাশে সাদেক হোসেন পাম্প আছে, সেই সাদেক খান পাম্পের যেই গলিটি আছে এখানে প্রায় 2 শতাধিক দোকানপাট আছে, প্রত্যেকেই তার বিরুদ্ধে অভিযোগ করেছে। পাশাপাশি এই রাস্তায় বেশ কিছু ফুটপাত রয়েছে, সেই ফুটপাতেও সে চাঁদাবাজি করেছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তার বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ এসেছে, সেটি হলো যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কাছ থেকেও সে অর্থ আদায় করেছে। সে 5 আগস্টের পরে যেহেতু এই পেশায় নেমেছে এবং সে সেই এলাকায় দীর্ঘদিন থাকার কারণে সে জানতো যে কে কে আসলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এবং সে প্রত্যেকের কাছে গিয়েছে, যারা গোপনে তার বাসায় অবস্থান করেছে তাদের কাছে গিয়ে 1 লাখ 2 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত সে এই চাঁদাবাজি করেছে তাকে গ্রেফতারের ভয় দেখিয়ে। সে যেহেতু গোয়েন্দা সংস্থায় আছে, অনেকেই ভয় পেয়েছে, ভয় পেয়ে নিজের গ্রেফতার এড়াতে তাকে টাকা দিয়ে আত্মগোপনে গিয়েছে। তো এই অভিযোগটি তার বিরুদ্ধে আছে। পাশাপাশি গাড়ি ভাড়া নিয়ে অর্থ পরিশোধ না করা, কেনাকাটা করে অর্থ পরিশোধ না করা, এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করা এবং ব্যবসায়ীদের মারধর। কেনাকাটা করে যে বিষয়টি, সে ফার্মেসি দোকানেও সে ওষুধ কিনেছে, সেখানেও সে টাকা পয়সা দেয়নি এবং বারবার টাকা পয়সা চাওয়ার পরবর্তীতে সে যেটি করেছে তাকে মারধর করেছে। এরকম আমরা কালকে যখন এলাকায় গিয়েছি, এলাকায় যাওয়ার পর আমাদের কাছে কমপক্ষে 10 জন এসেছে, অভিযোগ করেছে যে প্রত্যেককেই সে আসলে মারধর করেছে। তার বিষয়ে 2টি বিষয়ে একেবারেই কমন, যেটি হচ্ছে যে একটি হচ্ছে যে সে প্রথমে বিভিন্ন দোকান প্রতিষ্ঠানে যায়, যাওয়ার পরবর্তীতে সে সেখানে কোনো বিষয়ে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র থাকলে সে সেটা কেনাকাটা করে, কেনাকাটার পরে যখন টাকা চায় তার কাছে তখনই সে মূলত তার সেই পরিচয় দেয় এবং দিয়ে বলে যে তার সেই প্রতিষ্ঠানটি ভুয়া, তার এই প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য আছে, এখানে নাশকতা হয়, এখানে বিভিন্ন ধরনের পরিকল্পনা হয়, এ ধরনের নানা ধরনের কথাবার্তা বলে তাদেরকে আসলে চাপ প্রয়োগ করে সেই জায়গা থেকে সে চাঁদাবাজি করে। তার প্রক্রিয়াটি হচ্ছে এরকম, সে প্রথমে সেখানে যাবে, ভালোভাবে ব্যবহার করবে, আস্তে আস্তে তার সাথে মিশবে এবং মিশে নানা ধরনের অভিযোগ দিয়ে। এবং আজকে যেই ঘটনাটি ঘটিয়েছিল বৃহস্পতিবার, সেই ঘটনাটিতে যে দ্বিতীয় ভুক্তভোগী সে একজন বাসের কাউন্টারের ম্যানেজার। সেই কাউন্টার ম্যানেজার যখন ভ্যান চালককে মারধর করা হচ্ছে এটি দেখে সামনে এগিয়ে আসে, তখন সেই কাউন্টার ম্যানেজারকেও সে মারধর করে এবং মারধর করার পরে তাকে বলে যে সে 3 লাখ টাকা চাঁদা উঠিয়েছে এবং চাঁদা উঠিয়ে সে এখানে এসে অবস্থান করছে এবং তাকে সে গ্রেফতারের জন্য এখানে এসেছে। এবং এই যে গ্রেফতার এবং গ্রেফতারের জন্য যে তার যেই তাকে বারবার বলেছে তুমি 3 লাখ টাকা চাঁদা বাজি করে নিয়ে এসো, এই 3 লাখ টাকা তাকে দিতে হবে, তাকে 3 লাখ টাকা না দিলে সে তাকে পুলিশে নিয়ে যাবে এবং বারবার সে তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করেছে। এভাবে যখনই যে তার প্রতিবাদ করেছে তার সে এই সকল অপরাধের, তখনই সে তাকে তার যে গাড়ি সেই গাড়িতে এবং ওয়াকিটকি পিস্তল নিয়ে এবং কি পিস্তল যেই বাধা সম্মুখীন হয়েছে সেখানে পিস্তল বের করে ফাঁকা গুলি করার চেষ্টা করেছে, কারো বুকে ধরে হত্যার হুমকি দিয়েছে। এ ধরনের নানা অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে আছে এবং সে অবশেষে নানা পরিচয় দেওয়ার পর প্রায় 1 বছরের বেশি সময় পর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তার হয়েছে এবং তাকে রিমান্ডে নিয়ে এসে তার বিরুদ্ধে তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা বা তার আইডি কার্ডগুলো যেভাবে বানিয়েছে, বিভিন্ন পাস যেভাবে নিরাপত্তা পাস যেভাবে বানিয়েছে, ওয়াকিটকি পিস্তলগুলো যেখান থেকে কিনেছে, এগুলোর সাথে আসলেই কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে কিনা বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তার পেছনে আছে কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখবে এবং তার বিরুদ্ধে যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটি নিবে। এবং পুলিশের পক্ষ থেকে একটি আহ্বান করা হয়েছে, যেহেতু এলাকায় আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি যে সে বিভিন্ন জনের কাছ থেকে চাকরি দেওয়ার নামেও সে টাকা নিয়েছে, সেই ভুক্তভোগীদেরকে থানায় এসে তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তো আজকে আমরা কথা বললাম গোয়েন্দা কর্মকর্তা সেজে নানা ধরনের প্রতারণা নিয়ে। তো সামনে আরও নতুন কোনো বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন সময়ের।